বন্ধুরা, আমি যদি বলি লম্বা, এখানে যে যুক্ত বর্ণটি রয়েছে ময়ের সঙ্গে ব ফলা, এই বয়ের কিন্তু উচ্চারণ হয়েছে। আবার যদি বলি বিশ্ব, যেখানে স-এর সঙ্গে আ ব ফলা রয়েছে, তো এখানে কিন্তু ব ফলা উচ্চারণ হয়নি। তো আমরা বাংলা ভাষায় এরকম অনেক শব্দ দেখব যাদের সঙ্গে ব ফলা রয়েছে। তো কোথাও, কোথাও ব ফলা উচ্চারণ হয়, কখনো, কখনো হয় না। তো আমরা কিন্তু এটা কখনো আসলে ভেবে দেখি না যে কোন শব্দটিতে ব ফলা উচ্চারণ হলো এবং সেটি কেন হলো? আবার কোনো, কোনো শব্দে ব ফলা উচ্চারণ হলো না। এখন এটা ভেবে দেখি না যে এখানে কেন বফলা উচ্চারণ হলো না? আমরা নরমাল ভাবেই এগুলো আসলে দৈনন্দিন আম কাজে ব্যবহার করি। নিজেদের প্রয়োজনে আ শব্দগুলো ব্যবহার করি। কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু আসলে ঘাটাঘাটি করি না। তো এরকম আরো অনেক শব্দ রয়েছে আশ্বাস, বিদ্বান, আ বিশ্বাস, ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। আ তো তারপর ডিম্ব। এদের মধ্যে এই যে শব্দগুলো বললাম, কারো, কারো বেলায় বফলা উচ্চারণ হয়েছে এবং কারো, কারো বেলায় উচ্চারণ হয়নি। তো এই ভিডিওতে মূলত বফলা, বফলা কখন উচ্চারণ হবে এবং বফলা কখন উচ্চারণ হবে না, এই ব্যাপারটি আলোচনা করা হয়েছে। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে ব্যাপারটি দেখে ফেলি। বফলা উচ্চারণের নিয়ম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোথায়, কোথায় বফলা উচ্চারিত হবে এবং কোথায় হবে না, সে নিয়মগুলো দেখে নেব। আমরা প্রথমেই দেখে নেব যেসব জায়গায় বফলা উচ্চারিত হয় না, সে নিয়মগুলো। ১ নম্বর নিয়ম, শব্দের আদিতে বা শুরুতে বফলা থাকলে তার কোনো উচ্চারণ হয় না। যেমন স্বদেশ। স্বদেশ শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের শুরুতে শুরুর বর্ণ দন্ত স এবং এর সঙ্গে বফলা যুক্ত অবস্থায় রয়েছে এবং উচ্চারণে আমরা এই বফলার কিন্তু কোনো উচ্চারণ হয়নি। কারণ এই বফলাটা শব্দের শুরুতে রয়েছে, শুরুর বর্ণের সঙ্গে রয়েছে। অবশ্য এখানে দন্ত স তালব্য স হয়ে গিয়েছে। এটি মূলত উচ্চারণের নিয়ম অনুযায়ী। তো সেইমভাবে জ্বালা, জ্বালা যেখানে বফলা বাম পাশে রয়েছে বানানে কিন্তু উচ্চারণে বফলা নেই। একইভাবে স্বামী, স্বামী এখানে দন্ত স তালব্য স হয়ে গিয়েছে, দীর্ঘ ঈকার, হ্রস্ব ঈকার হয়ে গিয়েছে। এগুলো উচ্চারণের নিয়ম অনুযায়ী। তো আমাদের উচ্চারণের নিয়ম অনুযায়ী কি হলো সেটি দেখার দরকার নেই। সেটি অন্য চ্যাপ্টার। আসলে অন্য ভিডিওতে এগুলো আলোচনা করব। দন্ত স কেন তালব্য স হয়, দীর্ঘ ঈকার কেন হ্রস্ব ঈকার হয়, উচ্চারণ করতে গেলে আরকি। তো এগুলো আমরা অন্য সময় আলোচনা করব। আজকের ভিডিওতে নয়, আজকের টপিক এটি নয়। আমরা দেখব যে শুরুর বফলা উচ্চারিত হলো কি হলো না। তো আমাদের নিয়ম অনুযায়ী শব্দের শুরুতে বফলা থাকলে তার উচ্চারণ হয়নি। আচ্ছা, নম্বর ২, শব্দের মধ্যে যদি বফলা থাকে তবে সেই ব উচ্চারিত হয় না। তবে সংযুক্ত ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয়। অর্থাৎ শব্দের মধ্যে যদি বফলা থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিদ্বান। বিদ্বান শব্দটিতে মধ্যের যে বর্ণটি রয়েছে যে দ, দ-এর সঙ্গে যুক্ত অবস্থায় ব রয়েছে। এখন শব্দের মধ্যে যদি বফলা থাকে তাহলে সেই ব-এর তো উচ্চারণ হবেই না। বরং ব বা বফলা যে বর্ণের সঙ্গে সংযুক্ত অবস্থায় থাকবে, এখানে রয়েছে দ-এর সঙ্গে, তাহলে সেই সংযুক্ত অবস্থায় যে বর্ণের সঙ্গে থাকবে সেই বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে, মানে ডাবল উচ্চারণ হবে। তার মানে ব রয়েছে দ-এর সঙ্গে, অতএব দ ২ বার উচ্চারিত হয়েছে। ঠিক সেইমভাবে বিশ্বাস। নম্বর ৩, শব্দের শেষে যদি বফলা থাকে তবে সেই ব উচ্চারিত হয় না। তবে সংযুক্ত ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয়। ঠিক আগেরটার মতো। পক্ক। এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষের যে বর্ণ ক তার সঙ্গে বফলা রয়েছে। আ আ এখানে শব্দের শেষের বর্ণের সঙ্গে থাকায় বফলা উচ্চারণ তো হবেই না। আ বরং ব যে বর্ণের সঙ্গে সংযুক্ত অবস্থায় ছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি ক বর্ণ, সেই বর্ণের দ্বিত্ব হবে বা ডাবল হবে। তো হয়ে গেল ডাবল ক-এর পক্ক। ঠিক সেম ভাবে বিশ্ব। তাহলে আমরা জানলাম শব্দের শুরুতে বফলা থাকলে
তার উচ্চারণ হয় না, মধ্যে থাকলে তার উচ্চারণ হয় না এবং বফলা যদি শব্দের শেষে থাকে তবেও তার উচ্চারণ হয় না। এবারে আরও একটি নিয়ম রয়েছে এর, যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা থাকলে তার কোনো উচ্চারণ হয় না। যেমন উজ্জ্বল, এখানে আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল শব্দটিতে দুটি জ রয়েছে সংযুক্ত অবস্থায় এবং তার সঙ্গে আবার বফলা রয়েছে। তার মানে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে বফলা রয়েছে, কাজেই এই বয়ের কোনো উচ্চারণ হবে না। ঠিক সেইমভাবে উচ্ছ্বাস, তাহলে আমরা বফলা কোথায় কোথায় উচ্চারণ হলো না বা উচ্চারিত হবে না সেই নিয়মগুলো এতক্ষণ দেখলাম। আমরা এখন দেখব বফলা কোথায় কোথায় উচ্চারিত হবে। তো এই নিয়মের আওতায় প্রথমটি রয়েছে ম এবং বয়ের সঙ্গে। একটু বুঝতে হবে, ম বর্ণ এবং ব বর্ণের সঙ্গে যদি বফলা থাকে তাহলে ব স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, অর্থাৎ বফলা উচ্চারিত হয়। যেমন লম্বা, এখানে আমরা দেখতে পাচ্ছি ময়ের সঙ্গে বফলা রয়েছে এবং তার উচ্চারণ হয়েছে। আবার ডিম্ব সেইমভাবে ময়ের সঙ্গে বফলা রয়েছে এবং তার উচ্চারণ বয়ের উচ্চারণ হয়েছে। এই যে ডিম্ব, এই বয়ের উচ্চারণ হয়েছে। আবার দ্বিতীয় যে ব্যাপারটি, যে বয়ের সঙ্গে যদি বফলা থাকে, যেমন তিব্বত, এখানের প্রথম বটি হচ্ছে বর্ণ ব, বর্ণ হিসেবে ব্যবহার করা হয়েছে পূর্ণ বর্ণ, এবং দ্বিতীয় যে বর্ণ সেটি হচ্ছে ব ফলা। তো তাহলে এর উচ্চারণ হবে, কারণ যেহেতু ম এবং বয়ের সঙ্গে বফলা থাকলে তার উচ্চারণ হবে। ওই নিয়ম অনুযায়ী তিব্বত, তিব্বত। একইভাবে ৯০। আচ্ছা, এরপর আমরা দেখব উদ, বা উচ্চারণে যেটা হয় উদ। তো এই উদ উপসর্গ যোগে গঠিত শব্দের দয়ের সঙ্গে যদি বফলা থাকে তবে তা স্বাভাবিকভাবেই উচ্চারিত হয়, অর্থাৎ সেখানে বফলা উচ্চারিত হয়। যেমন উদ্বেগ, তো উদ্বেগ শব্দটি কিন্তু এসছে উৎ যোগ বেগ, মূলত উদটাই এখানে উদ, উদটাই হচ্ছে উদ। তো এই দয়ের সঙ্গে যেহেতু ব আছে সে কারণে তার উচ্চারণ হবে। ঠিক সেমভাবে উদ্বিগ্ন, উদ্বেল, যদি এখানে দুটি হসন্ত হবে, দয়ের নিচে হসন্ত হবে, এখানে দয়ের নিচে হসন্ত হবে, এখানে গয়ের নিচে হসন্ত হবে, এখানে দয়ের নিচে হসন্ত হবে। এগুলো আসলে এডিটিংয়ে ভুল হয়েছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, উচ্চারণ করতে গেলে হসন্তগুলো দিতে হবে, নতুবা শুদ্ধ উচ্চারণ হবে না। তো যাই হোক, শেষের যে নিয়মটি রয়েছে, সন্ধি থেকে আগত শব্দের সাথে যদি বফলা থাকে তবে তা স্বাভাবিকভাবেই উচ্চারিত হয়। যেমন দিগ্বিজয়, এগুলো কিন্তু সন্ধির নিয়মে হয়েছে। দিক-বিদিক, এখানে গয়ের সঙ্গে কিন্তু বফলা রয়েছে। তো এগুলো সন্ধিজাত শব্দ, যার কারণে এসব ক্ষেত্রে বয়ের উচ্চারণ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের আমাদের ভিডিও। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলে এরকম আরও অনেক শিক্ষণীয় এবং উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক লেভেল, এছাড়া শিক্ষণীয় অনেক অনেক ভিডিও রয়েছে বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ বিষয়ক, যা আপনাকে অনেক সাহায্য করবে। আ আমার এই ভিডিও দ্বারা যদি আপনি এতটুকু উপকৃত হন তাহলে আ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।